আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকের ফিন্যান্স ব্যাংকিং ও বিমার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সালমা আক্তার, প্রভাষক, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা, সোল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। পাঠ পরিচিতি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে একাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা। এরপর আসি আমরা অর্থায়নের সূচনা, অর্থাৎ আমরা পাঠে যাওয়ার আগে দেখি আমরা কোন পাঠ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব আজকে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা অর্থায়নের সূচনা অর্থাৎ অর্থায়নের ক্রমবিকাশ, অর্থায়নের কার্যাবলী, গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। তো আজকে আমরা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, আর্থিক ব্যবস্থাপক সম্পর্কে আলোচনা করব। এরপর আসছি আমরা শিক্ষণ পর্ব। এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারব: আর্থিক ব্যবস্থাপকের সংজ্ঞা দিতে পারবে, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী বর্ণনা করতে পারবে, অর্থায়নের সামাজিক দায়িত্ব ব্যাখ্যা করতে পারবে, ব্যবসায় অর্থায়ন ও সরকারি অর্থায়নের পার্থক্য বর্ণনা করতে পারবে। এরপর দেখো, আর্থিক ব্যবস্থাপক কি? আর্থিক ব্যবস্থাপক সম্পর্কে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে: যে সকল ব্যক্তি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অংশ নিয়ে থাকেন এবং অর্থায়নের যাবতীয় কার্যাবলী সম্পূর্ণ করেন তাকেই আর্থিক ব্যবস্থাপক বলে। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপক হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি ব্যবসায় প্রতিষ্ঠানের সকল দায়িত্ব গ্রহণ করেন, ব্যবস্থাপনা সম্পর্কীয় সকল কার্যাবলী, যেমন ব্যবস্থাপনার কী কী কাজ থাকতে পারে আমরা জানি। ব্যবস্থাপনা পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত যতগুলো কাজ, সকল কাজকেই ব্যবস্থাপনার কাজ বলা হয়। অর্থাৎ পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত সকল কার্যাবলী একজন আর্থিক ব্যবস্থাপক সম্পূর্ণ করে থাকেন। ধরো তুমি একটা কোম্পানির আর্থিক ব্যবস্থাপক, তো তোমাকে প্রথমে পরিকল্পনা গ্রহণ করতে হবে। ওই কোম্পানির কাজ সম্পর্কে প্রথমে পরিকল্পনা গ্রহণ করতে হবে, কি কাজ করবে, কখন করবে, কত সময়ের জন্য করবে। তারপর সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে। সাধারণভাবে তুমি যেই প্রতিষ্ঠানের আর্থিক বিষয় সম্পর্কিত পরিকল্পনা গ্রহণ থেকে শুরু করে সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবে, এই সকল কার্যাবলী সম্পূর্ণ করার জন্যই তোমাকে ওই প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক বলা হবে। তো এখানে দেখো, একটা প্রতিষ্ঠান অর্থাৎ কানাডিয়ান হিউম্যান রিসোর্স ডিভিশনের মতে আর্থিক ব্যবস্থাপকের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজার আর দোজ হু প্ল্যান, অর্গানাইজ, ডিরেক্ট, কন্ট্রোল অ্যান্ড ইভ্যালুয়েট দ্য ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপক হচ্ছেন সেই ব্যক্তিগণ যারা অর্থ ও হিসাব বিভাগের কার্যাবলী পরিকল্পনা গ্রহণ, সংগঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করে থাকেন। তো আমরা আর্থিক ব্যবস্থাপক সম্পর্কে জেনে নিয়েছি। এখন আমরা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। তো আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী, একটা হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যাবলী, অন্যটি হচ্ছে দৈনন্দিন কার্যাবলী। তো কার্যাবলীর মধ্যে রয়েছে ব্যবস্থাপকীয় কার্যাবলী, প্রথমত বিনিয়োগ সিদ্ধান্ত, এরপর আর্থিক সিদ্ধান্ত, এরপর তারল্য সিদ্ধান্ত, লভ্যাংশ সিদ্ধান্ত। ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে 4টি কার্যাবলী: বিনিয়োগ, আর্থিক, তারল্য, লভ্যাংশ। এরপর আসি আমরা দৈনন্দিন কার্যাবলী। দৈনন্দিন কার্যাবলীর মধ্যে প্রথমত আছে আর্থিক পরিকল্পনা, তহবিল সংগ্রহ, ব্যয় নিয়ন্ত্রণ, মূল্য নির্ধারণ, মুনাফা বণ্টন, ভবিষ্যৎ মুনাফা পরিকল্পনা। দৈনন্দিন কার্যাবলীর মধ্যে আরও অনেক কার্যাবলী রয়েছে, এখানে আমি
এই কয়টাই দিয়েছে। এরপরও বইয়ের মধ্যে তোমাদের অন্যান্য বইয়ের মধ্যে অন্যান্য কার্যাবলী রয়েছে দৈনন্দিন কার্যাবলীর মধ্যেই। তো আমরা এখন আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে তোমরা এখান থেকে যেই আম, আম, বাড়ির কাজ থাকবে, একক কাজ, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীর নামসমূহ খাতায় লিখবে। দেখো ব্যবস্থাপকীয় কার্যাবলীর মধ্যে রয়েছে প্রথমত বিনিয়োগ সিদ্ধান্ত। তো আমরা আগে দেখে নেই বিনিয়োগ সিদ্ধান্তটা কি। ইনভেস্টমেন্ট ডিসিশন যেটাকে বলে বিনিয়োগ সিদ্ধান্ত। একজন আর্থিক ব্যবস্থাপকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। আর্থিক ব্যবস্থাপক তার অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে সম্ভাব্য সকল প্রকল্প থেকে সবচেয়ে মুনাফাযোগ্য অথচ কম ঝুঁকিপূর্ণ প্রকল্পটি বেছে নেন। বিনিয়োগ সিদ্ধান্ত দুই ধরনের, একটি হচ্ছে স্বল্পমেয়াদী, অন্যটি হচ্ছে দীর্ঘমেয়াদী। অর্থাৎ আর্থিক ব্যবস্থাপককে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রকল্প বিনিয়োগ করলে ঝুঁকি, যেই প্রকল্পে সবচেয়ে ঝুঁকি কম সেই প্রকল্পটাতে বিনিয়োগ করতে হবে, আয় সবচেয়ে বেশি এমন প্রকল্পে বিনিয়োগ করতে হবে। ঝুঁকি সহনীয় মাত্রায় রেখে আয় সবচেয়ে বেশি হবে এরূপ প্রকল্পে তহবিল বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে একজন ব্যবস্থাপককে। তো সেক্ষেত্রে স্বল্পমেয়াদী একটা সিদ্ধান্ত আছে, অন্যটি হচ্ছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। স্বল্পমেয়াদী হচ্ছে আমরা তো জানি যে স্বল্প সময়ের জন্য যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয় এক বছরের মধ্যে, এক বছর যেটাকে সর্বোচ্চ হচ্ছে এক বছর এটার সময়। দীর্ঘমেয়াদী হচ্ছে দীর্ঘমেয়াদী যেটা এক বছরে বা তার উপরে 5 বছরের মধ্যে, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। এরপর আসি আমরা আর্থিক সিদ্ধান্ত। আর্থিক সিদ্ধান্ত হচ্ছে একজন এখানে দেওয়া আছে আর্থিক সিদ্ধান্তের একটা সংজ্ঞা। একজন আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় কাজ হলো অর্থের সম্ভাব্য উৎসকে শনাক্তকরণের মাধ্যমে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ও কম মূলধন ব্যয়যুক্ত উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকেন। এখানে আর্থিক সিদ্ধান্ত হচ্ছে অর্থাৎ আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন মূলধনে, কোন কোন উৎস থেকে আমি অর্থটা সংগ্রহ করব। যেই উৎস অর্থাৎ কীভাবে কম খরচে ও সহজ শর্তে অর্থ সংগ্রহ করা যায় তার ব্যবস্থাটাই আমাকে গ্রহণ করতে হবে, সেটাই হচ্ছে আর্থিক সিদ্ধান্ত। এরপর আসি আমরা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীর তৃতীয় কাজ যেটা তারল্য সিদ্ধান্ত, লিকুইডিটি ডিসিশন যেটাকে বলে। চলতি সম্পদ ব্যবস্থাপনার উপর নির্ভর করে একটি প্রতিস্থাপনের সফলতা আর একটি প্রতিষ্ঠানের সফলতা আর একজন আর্থিক ব্যবস্থাপকের দক্ষতা প্রমাণের সবচেয়ে উপযোগী জায়গা এটি। তারল্য সিদ্ধান্ত। অতিরিক্ত বা কম তারল্য দুটোই প্রতিষ্ঠানের জন্য অলাভজনক। অতিরিক্ত তারল্য প্রতিষ্ঠানে অপব্যয় সৃষ্টি হয়, তেমনি কম তারল্য প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমে ব্যাহত হয়। অর্থাৎ তারল্য সিদ্ধান্ত হচ্ছে প্রতিষ্ঠানের নগদ অর্থ বেশি থাকলে সমস্যা দেখা দেয়, আবার নগদ অর্থ কম থাকলেও সবচেয়ে সমস্যা বেশি হয়। তো এমন পরিমাণ অর্থ তারল্যতা সিদ্ধান্ত নিতে হবে যে যেখানে বেশিও না কমও না, সবচেয়ে মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ পর্যাপ্ত নগদ অর্থ থাকলে দেনা পরিশোধ, চলতি ব্যয় নির্বাহ প্রভৃতি কাজ সুষ্ঠুভাবে করা যায়। সুতরাং পূর্বানুমান ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানে কী পরিমাণ নগদ তথা তারল্য রাখতে হয় তার সিদ্ধান্ত একজন আর্থিক ব্যবস্থাপককে প্রথমে নিতে হবে। এরপর আসি লভ্যাংশ সিদ্ধান্ত। লভ্যাংশ সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটা দেখো এখানে যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে লভ্যাংশ সিদ্ধান্ত একজন আর্থিক ব্যবস্থাপককে অত্যন্ত সতর্কতার সাথে নিতে হয়। শেয়ার হোল্ডারদের চাওয়া পাওয়ার সাথে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ করতে হয়।
অর্থাৎ বিনিয়োগকৃত প্রকল্প থেকে অর্জিত মুনাফার কতটুকু লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদের মাঝে বণ্টন করা হবে এবং কতটুকু প্রতিষ্ঠানে অবন্টিত অবস্থায় রাখা হবে সে বিষয়ে এখানে সিদ্ধান্ত নিতে হয় একজন ব্যবস্থাপককে। লভ্যাংশ বেশি বণ্টন করলে শেয়ার হোল্ডারদের প্রত্যাশা পূরণ হয়, আবার অবন্টিত মুনাফা রেখে দিলে তা প্রতিষ্ঠানের মূলধন হিসেবে কাজ হয়, যা পরবর্তীতে মুনাফা বাড়তে সহায়তা করে। সেজন্য একজন ব্যবস্থাপককে এই লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে মুনাফা বণ্টন করা ও না করার মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি কাম্য লভ্যাংশ নীতি তৈরি করতে হয়। তো এরপর আসি আমরা অর্থায়নের রুটিন কার্যাবলী, যেটা হচ্ছে দৈনন্দিন কার্যাবলী। দৈনন্দিন কার্যাবলীকে রুটিন কার্যাবলীও বলা হয়। রুটিন কার্যাবলীর মধ্যে প্রথমে আছে আর্থিক পরিকল্পনা। আমরা প্রথমে সংজ্ঞার মধ্যে বলেছি যে একজন ব্যবস্থাপককে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পূর্ণ করতে হয় কার্যাবলীসমূহ। তো ব্যবস্থাপনার কার্যাবলীর প্রথম কাজই হচ্ছে পরিকল্পনা গ্রহণ, আর্থিক পরিকল্পনা। প্রতিটি কাজের সফলতাই নির্ভর করে সঠিক পরিকল্পনার উপর। কোনো কাজ করার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ, সময় নির্ধারণ, তহবিল সংগ্রহ, ব্যয় নির্ধারণ সহ সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে কাজের পরিধি নির্ণয়ের কাজ আর্থিক পরিকল্পনারই আওতাভুক্ত। এ লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপক স্বল্প ও দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারে। তো এখানে দেখে আমরা একটা সংজ্ঞা দিয়েছি আর্থিক পরিকল্পনার। একজন আর্থিক ব্যবস্থাপকের প্রথম কাজ হলো আর্থিক পরিকল্পনা। কোম্পানির সক্ষমতা ও লক্ষ্য এ দুইয়ের সমন্বয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে দরকার একটি সুষম পরিকল্পনা। অর্থাৎ কোম্পানিকে একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে উপযুক্ত যেটা দরকার সেটা হচ্ছে একটি সুষ্ঠু পরিকল্পনা। এরপর আসি আমরা তহবিল সংগ্রহ। তহবিল সংগ্রহ আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় প্রধান কাজ। তহবিল ব্যবসায়ের প্রাণশক্তি। তহবিলই হলো ব্যবসায়ের প্রাণশক্তি। কখন, কোন কারণে, কোথা থেকে মূলধন সংগ্রহ করতে হবে তা আর্থিক ব্যবস্থাপক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই তহবিলের উৎস শনাক্ত করার পর আর্থিক ব্যবস্থাপকের কাজ হলো কম খরচে এক বা একাধিক উৎস থেকে তহবিল তথা মূলধন সংগ্রহ করা। এক্ষেত্রে তহবিল স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী অথবা দীর্ঘমেয়াদে সংগ্রহ করা যেতে পারে। তো আমরা স্বল্পমেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে তহবিল কিভাবে সংগ্রহ করে এটা আলাদা আলাদা, আমাদের বইয়ে আলাদা আলাদা পার্ট আছে। স্বল্পমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন, মধ্যমেয়াদী অর্থায়ন। সেখানে আমরা ভালো করে শিখব যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অর্থায়ন কাকে বলে। তো আজকে আমরা এতটুকু জেনে নিই যে স্বল্পমেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে তহবিল সংগ্রহ করা যায়। তো এভাবেই একজন ব্যবস্থাপক আর্থিক ব্যবস্থাপনার তহবিল সংগ্রহ করে থাকেন। রুটিন কার্যাবলীর মধ্যে তৃতীয় কাজ হলো ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ কস্ট কন্ট্রোল, যেটাকে বলে কস্ট কন্ট্রোল। ব্যয় নিয়ন্ত্রণের উপর নির্ভর করে ব্যবসায়ের সফলতা। মোট আন্তঃপ্রবাহ থেকে মোট ব্যয় বিয়োগ দিয়ে মুনাফা বের করা হয়। সুতরাং ব্যয় বেড়ে গেলে প্রতিষ্ঠানের মুনাফা কমে যায়। ব্যয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের বিভিন্ন সেক্টরে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপকের অন্যতম দায়িত্ব হলো নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এরপর আসি আমরা দেখো মূল্য নির্ধারণ। নির্ধারণে এখানে বলা হয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় ও পণ্যের সেবার পরিমাণ এবং কোম্পানির প্রত্যাশিত মুনাফা, এই তিনটি তথ্য সমন্বয় করে পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়। উৎপাদিত পণ্যের ব্যয় ও পণ্যের সেবার পরিমাণ, কোম্পানির প্রত্যাশিত মুনাফা, অর্থাৎ একটা কোম্পানিতে কতটুকু পরিমাণ উৎপাদন হবে, পণ্যের ব্যয় কতটুকু হবে, প্রত্যাশিত মুনাফা, একটা কোম্পানি থেকে আমি কতটুকু মুনাফা প্রত্যাশা করতে পারি, সে সকল বিষয়ের ওপর সমন্বয় করেই একটা কোম্পানির মূল্য নির্ধারণ করা হয়। এটা হচ্ছে রুটিন কার্যাবলীর একটি অংশ। এরপর আসি আমরা মুনাফা বণ্টন। রুটিন কার্যাবলীর মধ্যে মুনাফা বণ্টন একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা মুনাফা বণ্টন অর্থাৎ আমরা মুনাফা সংগ্রহ করার পরে যে আমাদের
যে কোন কোন সেক্টরে আমরা কী পরিমাণ মুনাফা বন্টন করবে সেই সংক্রান্ত কাজই হচ্ছে এই কাজটা, মুনাফা বন্টন, প্রফিট ডিস্ট্রিবিউশন। যৌথ মূলধনী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী পরিমাণ মুনাফা শেয়ারহোল্ডারদের মাঝে বন্টন ও কী পরিমাণ সংরক্ষণ কোম্পানির সম্পদ সর্বোচ্চ হবে সেটা নির্ণয় করা আর্থিক ব্যবস্থাপকের অন্যতম একটি কাজ। অর্থাৎ এই মুনাফা বন্টনটা আমি কোন খাতে কী পরিমাণ মুনাফা বন্টন করব, কোন খাতে আমাকে মুনাফা বন্টন করলে আমি লাভজনক হব, সেই সম্পর্কে সর্বোচ্চ হবে যেই প্রতিষ্ঠানে মুনাফা, যেই কোম্পানির যে সেক্টরে যে খাতে আমাকে মুনাফাটা বন্টন করলে আমার সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে, সেই খাতে আমি মুনাফাটা বন্টন করব। এরপর আসি ভবিষ্যৎ মুনাফার পরিকল্পনা। ভবিষ্যৎ মুনাফার পরিকল্পনা দেখো, ফিউচার প্রফিট প্ল্যান। ভবিষ্যৎ মুনাফার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করতে হয়। তাই পরিকল্পনা মাফিক মুনাফা না আসলে প্রতিষ্ঠানের ভেঙে যায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি পরিকল্পনা মাফিক আমাদের ব্যবস্থাপকের প্রধান কাজই হচ্ছে পরিকল্পনা গ্রহণ করা। তো পরিকল্পনা মাফিক যদি মুনাফা না আসে তাহলে ভবিষ্যতে এই কোম্পানি থেকে লাভবান হওয়া সম্ভব নয়। এরপর আসে মূলধন সংরক্ষণ। মূলধন সংরক্ষণটা হচ্ছে দেখো, একজন আর্থিক ব্যবস্থাপককে মূলধন সংগ্রহ করার পাশাপাশি মূলধন সংরক্ষণ করার জন্য প্রয়োজনীয় কার্য সম্পাদন করতে হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য মূলধন প্রয়োজন হয়। তো তহবিল সংরক্ষণ, যেটা হচ্ছে মূলধন সংরক্ষণ, বেশি মুনাফার আশায় অপেক্ষাকৃত বেশি ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ না করে তহবিল নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করতে হবে। বেশি মুনাফার আশায় যদি বেশি ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ করি তবে নির্দিষ্ট সময়ের জন্য এটা সংরক্ষণ করে রাখতে হবে, অর্থাৎ ঝুঁকি ও আয়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগ করতে হবে। এছাড়া ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলার জন্য প্রতিষ্ঠানের একটা অংশ সংরক্ষণ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য, যেটা ঝুঁকি হলে আমরা এখান থেকে তা পূরণ করে দিতে পারি। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা কি? দেখো, সামাজিক দায়বদ্ধতা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সামাজিক দায়বদ্ধতা বলতে সমাজের উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করাকে বোঝায়। তেমনি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা বলতে প্রতিষ্ঠানের দায়িত্বকে বোঝানো হয় ও সমাজে একে অপরের পরিপূরক। সমাজ ছাড়া প্রতিষ্ঠান চিন্তা করাই যায় না। প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রতিটি উপাদান সমাজের অন্তর্ভুক্ত, যেমন মাটি, বায়ু, পানি, মানুষ প্রভৃতি। এই উপকরণ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে প্রতিষ্ঠানের কর্ম পরিকল্পনা করতে হবে। সামাজিক দায়বদ্ধতা বলতে আমরা বুঝি সমাজের উন্নয়নের জন্য যারা বিভিন্ন ধরনের কাজ করে সে সকল কাজই হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। তো প্রতিষ্ঠানের কোনো ব্যবসা প্রতিষ্ঠানেরও সামাজিক দায়বদ্ধতা আছে, যেটা সমাজ ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান চলে না। তাই সমাজের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের যেমন ভোক্তাদের ওপর দায় আছে, ক্রেতাদের ওপর দায় আছে, বিনিয়োগকারীদের ওপর দায় আছে। সামাজিক দায়বদ্ধতা বলতে সেই সকল ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে সেই সকল দায়িত্বকেই বোঝায় যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান পালন করলে সমাজের প্রতি দায়িত্ব পালন করলে তার আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। যেমন সম্পদ সর্বাধিকরণের মাধ্যমে শেয়ার মালিকদের স্বার্থ রক্ষা করা। এই ক্ষেত্রে তারা যেন পর্যাপ্ত মুনাফা ও লভ্যাংশ পায় সেদিকে লক্ষ্য রাখা। প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া। এছাড়াও পাওনাদার যারা আছে প্রতিষ্ঠানের তাদের যথাসময়ে পাওনা পরিশোধ করা এবং একই সাথে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, এগুলো সামাজিক দায়বদ্ধতার মধ্যেই পড়ে। এখন সামাজিক দায়বদ্ধতা দেখো, স্বাভাবিকভাবে একটি প্রতিষ্ঠানে যে সমস্ত সামাজিক দায়িত্ব পালন করা উচিত তা নিম্নে দেওয়া হলো। কর্মচারীদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে, নিরাপদ কাজের পরিবেশ তৈরি করতে হবে, সমাজের জন্য ক্ষতিকর এমন কোনো পণ্য উৎপাদন ও বিপণন করা যাবে না।
মৃত্তিকা পরিবেশের ক্ষতি করে এমন কোনো কাজ করা যাবে না, বরং এদের বিশুদ্ধ করার ব্যবস্থা করতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে কাজ করতে হবে। মানুষের জীবনের মান উন্নয়ন করা, শিক্ষা ও চিকিৎসা বিস্তারে কাজ করতে হবে। রাষ্ট্রের আইন বিরোধী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে না। ব্যবসায় অর্থায়ন। এখন আসি আমরা ব্যবসায় অর্থায়ন এবং সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য। আমরা ব্যবসা অর্থায়ন এবং সরকারি অর্থায়নের সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করেছি, তো আজকে আমরা এর পার্থক্য সম্পর্কে আলোচনা করব। দেখো, পার্থক্যের বিষয় দেওয়া আছে। তো ব্যবসায় অর্থায়নে হচ্ছে ব্যবসায়কে সামনে রেখে যেই অর্থায়নটা করা হয় সেটা হচ্ছে ব্যবসায়ী অর্থায়ন। আর সরকারি অর্থায়ন হচ্ছে রাষ্ট্রের প্রয়োজন মেটানোর জন্য যে সকল উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয় তাকে সরকারি অর্থায়ন বলে। উদ্দেশ্য: ব্যবসা অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মুনাফা অর্জন করা বা সম্পদের সর্বাধিকরণ করা। আর সরকারি অর্থায়নের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক কল্যাণ, সমাজ কল্যাণ। ব্যবসা অর্থায়ন এবং সামাজিক অর্থায়নের মধ্যে সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য। উৎস দেখো, কোথায় থেকে ব্যবসা অর্থায়ন সংগ্রহ করা হয়: আত্মীয় স্বজন, বাণিজ্যিক ব্যাংক, ব্যবহৃত মুনাফা, মূলধন বাজার, মুদ্রা বাজার থেকে ব্যবসা অর্থায়ন সংগ্রহ করা হয়। আর সরকারি অর্থায়ন কর ও রাজস্ব, বৈদেশিক ঋণ, অনুদান এসব থেকে সরকারি অর্থায়ন সংগ্রহ করা হয়। এরপর হলো জামানত। ব্যবসা অর্থায়ন জামানতযুক্ত ও জামানতবিহীন হতে পারে। ব্যবসা অর্থায়ন জামানতযুক্ত হয়, জামানতবিহীন হয়। সরকারি অর্থায়নে জামানতের কোনো প্রয়োজন হয় না সরকারি অর্থায়নে। দলীয় কাজ। এখান থেকে তোমরা অর্থায়নের কার্যাবলী বিস্তারিত আলোচনা করবে দলগতভাবে। বাড়ির কাজ দেখো, উপরে উল্লেখিত কার্যাবলী বাদে আর্থিক ব্যবস্থাপকের আর কি কোনো কাজ আছে? তোমার পাঠ্য বইয়ের আলোকে আলোচনা করবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।